প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সহকারী প্রধান শিক্ষক তপন জ্যোতি বসাক তপু জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ন্যারেশন পার্ট 1 এবং ন্যারেশন পার্ট 2 ভিডিও দুটি তোমাদের কিছুটা হলেও উপকারে এসেছে। আজ আমি ন্যারেশন পার্ট 3-তে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সামনে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিশেষত অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মটা নিয়ে আলোচনা করেছি এবং ন্যারেশনের বেসিক জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমি তোমাদের সাথে কথা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের যে কাজগুলো করতে হয় তা হচ্ছে ডিরেক্ট স্পিচের অর্থগুলো কি সেগুলোর উপর আমাদের ডিপেন্ড করে আমাদেরকে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়। প্রথমে দেখো কি লেখা আছে। ডিরেক্ট স্পিচের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, আস্ক বা টেল ব্যবহার করতে হয়। মূলত ডিরেক্ট স্পিচের যে অংশটুকু আমাদের থাকবে সেটাতে যদি আমাদের উপদেশমূলক কোনো কথা বলা থাকে তখন সেখানে আমরা অ্যাডভাইস ব্যবহার করব, অনুরোধ থাকলে রিকোয়েস্ট, এবং যদি কোনো ধরনের নির্দেশ বা আদেশ প্রদান বোঝায় সেক্ষেত্রে আমরা অর্ডার বা কমান্ড ব্যবহার করব। আর যদি যে ডিরেক্ট স্পিচে যে বাক্যটি রয়েছে সেটি দিয়ে আদেশ, নির্দেশ, উপদেশ বা অনুরোধ কি বোঝাচ্ছে তা যদি সহজে বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা আস্ক বা টেল ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে, আস্ক কথাটির অর্থ হচ্ছে প্রশ্ন করা। তাহলে এখানে তো যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয় তাহলে আমি আস্ক কিভাবে ব্যবহার করব? আস্ক কথাটির অর্থ শুধুই যে প্রশ্ন করা তা কিন্তু নয়। আস্ক কথাটির দ্বারা কোনো কিছু করতে বলাও হয়। তো কাজে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের নির্দেশনাটা কি আছে, যে এটা অনুরোধ, আদেশ না নিষেধ, সেটা যদি বোঝা না যায় সেক্ষেত্রে আমি আস্ক ব্যবহার করতে পারবো অথবা টেল ব্যবহার করতে পারবো। যদি আস্ক নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা সেখানে আস্ক ব্যবহার না করে টেল ব্যবহার করতে পারো। দ্বিতীয়ত আমাদের আসতে হয় রিপোর্টেড স্পিচের মূল ভার্বের আগে টু বসাতে হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে। তো কাজেই আমরা এখানে রিপোর্টেড স্পিচের মূল ভার্বের আগে টু বসিয়ে দেব এবং নেগেটিভ ইম্পারেটিভ হলে নট টু বসাবো, অথবা রিপোর্টিং ভার্ব হিসেবে ফরবিড বা প্রহিবিট বসাবো। যদি আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ফরবিড বা প্রহিবিট ব্যবহার করি তাহলে আমার সেখানে নট টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন আমি যদি কয়েকটি উদাহরণ দিই তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। প্রথম উদাহরণটিতে দেখো লেখা আছে, আই সে টু দ্য বয় রিড অ্যাটেন্টিভলি। এখানে আমি একটি বালককে বলছি মনোযোগ দিয়ে পড়তে। তাহলে এই বাক্যটিতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে একটা উপদেশ, যার জন্য এখানে আমি অ্যাডভাইস, এবং যেহেতু এখানে পাস্ট ফর্মে ছিল এখানে অ্যাডভাইসড হয়ে গিয়েছে। এখানে আই অ্যাডভাইস দ্য বয় টু, যেটা আমি বলেছিলাম যে ডিরেক্ট স্পিচের যে মেইন ভার্ব থাকবে তার আগে আমি টু বসাবো। টু বসালেও তার পরের ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে থেকে যাবে, টু রিড অ্যাটেন্টিভলি। খুব সহজে কিন্তু হয়ে গেল। দ্বিতীয় উদাহরণটিতে যদি আমি আসি, টিচার সেড টু স্নেহা গিভ মি ইউর বুক। টিচার স্নেহাকে বলছে তোমার বইটি দাও। টিচার অবশ্যই কোনো স্টুডেন্টকে বই চেয়ে রিকোয়েস্ট করবে না বা অনুরোধ করবে না, সেটা অর্ডার হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এখানে আমার রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয়েছে অর্ডার, এবং সেটার পাস্ট ফর্ম, যেহেতু এখানে সেড টু ছিল পাস্ট ফর্মে ছিল। তাহলে কি হলো, টিচার অর্ডার স্নেহা টু গিভ হিম। হিম বলতে টিচারকে বুঝিয়েছে। এখানে একটি কথা বলা জরুরি, টিচার উনি তো ফেমিনিন জেন্ডারও হতে পারেন বা মহিলা শিক্ষকও হতে পারেন, তাহলে কেন এখানে হার হলো না, শুধু হিমই কেন হলো? যেহেতু আমরা পুরুষ শাসিত সমাজে বাস করি তখন এমন যদি আমাদের শব্দ থাকে যেটা দিয়ে আসলে দুটোই বোঝায়, ফেমিনিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার দুটোকে যদি বোঝাতে পারে সেক্ষেত্রে আমাদের ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরে নিয়েই কাজ করতে হবে। যার জন্য এখানে আমি টিচারের বদলে হিম ব্যবহার করেছি। এবং তারপর ইয়োর বলতে টিচার কাকে বুঝিয়েছে? স্নেহাকে। সো ইয়োরের পরিবর্তে হয়েছে হার,
তারপরে বুক। এখন আমরা 3 নম্বর উদাহরণটিতে আসি। আমরা এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করব। দ্বিতীয় উদাহরণটিতে ছিল গিভ মি ইউর বুক, এখানেও আছে গিভ মি ইউর বুক। দুটো যেহেতু একই বাক্য, তাহলে বলা যায় যে দুটোরই রিপোর্টিং ভার্ব সহ সব কিছু একই থেকে যাবে। কিন্তু দ্বিতীয় বাক্যটি টিচার বলেছিল স্নেহাকে গিভ মি ইউর বুক, টিচার স্নেহাকে অবশ্যই এটা অর্ডার দিবে। কিন্তু এইখানে আছে কুমু সেড টু স্নেহা গিভ মি ইউর বুক। কুমু যেহেতু স্নেহার টিচার না, বা হলেও হতে পারে, কিন্তু আমরা এখানে টিচার হিসেবে ধরে নিতে পারি না, যার জন্য এখানে আমি ব্যবহার করেছি কুমু রিকোয়েস্টেড। এটা হতে পারে অনুরোধ করতে পারে বই চেয়ে। এছাড়া যদি বোঝা না যায়, আমরা ধরে নিচ্ছি এখানে আসলে বোঝা যাচ্ছে না যে কুমু স্নেহাকে আদেশ দিয়েছে না অনুরোধ করেছে, সেই জন্য আমি আস্কও যেমন ব্যবহার করতে পারি, টেলের পাস্ট ফর্ম টোল্ডও ব্যবহার করতে পারি। আমি এখানে যে কোনোটা ব্যবহার করতে পারি, নির্ভর করবে সেটা কোন অবস্থাতে কুমু স্নেহাকে বলেছে। তাই আমি ধরে নিচ্ছি রিকোয়েস্ট, তাহলে হবে কুমু রিকোয়েস্ট স্নেহা টু গিভ হার বুক। এখানে আরেকটু কনফিউজিং হয়ে গেল, মি বলতে কুমু বুঝিয়েছে তার নিজেকে, যার জন্য তার বদলে আমার এখানে ব্যবহার করতে হয়েছে হার। এবং এখানে দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দুটোই ফেমিনিন জেন্ডার, যার জন্য ব্র্যাকেটে যেটা দিয়ে কুমুকে বুঝিয়েছে সেখানে কে, এবং যেটা দিয়ে স্নেহাকে বুঝিয়েছে সেটার পিছনে আমরা ব্র্যাকেটে এস ব্যবহার করেছি, এবং বুকই রয়ে গেছে। তাহলে এখানে শুধুমাত্র যদি আমরা ডিরেক্ট স্পিচের অর্থের দিকে নজর দিই তাহলে হচ্ছে না, পাশাপাশি আমাকে দেখতে হচ্ছে কথাটা কে কাকে বলছে। 4 নম্বর উদাহরণটিতে যদি আমি আসি, এখানে আছে মাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে মা আমাকে বলছে তুমি তোমার সময় নষ্ট করো না। এটা নেগেটিভ ইম্পারেটিভ, সেক্ষেত্রে আমি এখানে নট টু দিয়ে করব, এটাই স্বাভাবিক। এবং মা যেহেতু আমাকে বলেছে সময় নষ্ট করো না, তাহলে এটা অবশ্যই একটা উপদেশ সূচক বাক্য, যার কারণে আমি এখানে রিপোর্টিং ভার্ব সেড টু এর কে পরিবর্তন করে অ্যাডভাইস ব্যবহার করেছি। তাহলে মাদার অ্যাডভাইসড মি ডোন্টের বদলে, যেহেতু নেগেটিভ ইম্পারেটিভ থাকলে আমি বলেছি যে নট টু ব্যবহার করব, সো এখানে আমি নট টু ব্যবহার করলাম। এবং তারপরে ছিল আমাদের মেন ভার্ব বসাবো। যেহেতু মেন ভার্বটি ওয়েস্ট, আমাদের ডোন্ট কিন্তু আর এখানে হলো না, আমাদের ওয়েস্ট চলে আসলো। তাহলে কি হলো, মাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট ইয়োর বলতে মা আমাকে বুঝিয়েছে, যার জন্য এখানে আমি ব্যবহার করলাম মাই, এবং টাইমই রয়ে গেল। এখানে আরেকটি কথা আছে যে আমি বলেছিলাম নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি আমি সেক্ষেত্রে ফরবিড বা প্রহিবিট দুটো শব্দ আমি দিয়েছিলাম, যদি এগুলো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের নট টু ব্যবহার করতে হয় না। এর কারণ হচ্ছে ফরবিড শব্দটির অর্থ হচ্ছে মানা করা, তাহলে মা আমাকে সময় নষ্ট করতে মানা করলো, যার কারণে যেহেতু মানা করা অর্থ কোনো কাজ করতে নিষেধ করা, তার জন্য আমাকে এখানে আর নট টু ব্যবহার করতে হলো না। এবং ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড, মাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো আমরা কিভাবে করব। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি দিয়ে প্রস্তাব বোঝায় এবং অন্যটি দিয়ে অনুমতি চাওয়া বোঝায়। তো প্রথমে আমরা প্রস্তাব বোঝালে কি করতে হয় সেটি নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদের প্রপোজ প্লাস টু বসবে, এবং তারপর লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসাবো। শুধুমাত্র কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের বেলাতেই, লেটের বেলাতে আমরা দ্যাট বসাবো, অন্য সব ক্ষেত্রে আমরা টু বসিয়ে গিয়েছি। তারপর লেটটা উঠে যাবে, লেট উঠে গিয়ে সাবজেক্ট হিসেবে অর্থ অনুযায়ী আমাদের উই বা দে বসবে। সেটা কিভাবে হবে যখন আমি উদাহরণ দিব সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং মেইন ভার্ব যে থাকবে
ডিরেক্ট স্পিচের, তার আগে আমাদের শুড বসাবো। আমি দুটি উদাহরণ যে তোমাদের বিষয়টি ক্লিয়ার করছি। আমরা যদি প্রথম উদাহরণটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি লেখা আছে সাদ সেড টু রূপা লেট আস স্টাডি টুগেদার। চলো আমরা একসাথে পড়াশোনা করি। নিয়ম অনুযায়ী সেড টু এর বদলে আমাদের প্রপোজ টু হয়ে গেল, রূপার জায়গায় রয়ে গেল, লেট উঠে যাবে এবং এখানে লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। এবং তারপর আমি বলেছি যে সাবজেক্ট হিসেবে অর্থ অনুযায়ী উই বা দে বলবে। যেহেতু এখানে সাদ বা রূপার মধ্যে আমি নেই বা আমরা নেই, কাজেই এখানে আমাদের উই হবে না, এখানে হবে দে। দের পরে আমি যেটা বলেছি যে মেইন ভার্ব যেটা থাকবে তার আগে শুড বসবে। স্টাডি ছিল, তার আগে আমাদের শুডটা বসে গেল, তারপরে স্টাডি টুগেদার অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। পরের উদাহরণটিতে যদি আমি দেখি, সেতু সেড টু মি লেট নট প্লে ইন দ্য রেইন, আমরা বৃষ্টিতে চলো নাই খেলি। তো সেক্ষেত্রে আবার আমরা সেতুর জায়গায় রয়ে গেল, সেড টু এর বদলে আমি ব্যবহার করলাম প্রপোজ টু, মি রয়ে গেল, লিঙ্কার হিসেবে আমি বসালাম দ্যাট। তারপর এই বাক্যে যদিও আমাদের কোনো ধরনের অবজেক্ট ছিল না লেটের পরে, তবুও কিন্তু এখানে অবজেক্টটা আস উজ্জ্ব ছিল। এবং যেহেতু সেতু এবং আমি দুইজনের মধ্যে একটি ফার্স্ট পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন হওয়ার থাকার কারণে আমাদের এখানে উই ব্যবহার করলাম। তার মানে হচ্ছে যদি এই দুইটা পার্সনের মধ্যে যদি কোনোটা আমাদের ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা আমি বসাবো উই, আর যদি দুটোই থার্ড পার্সন হয় সেই ক্ষেত্রে আমরা বসাবো দে। তাহলে কি হলো, আমি এখানে উই বসালাম, উই বসানোর পরে মেইন ভার্ব যেটা আছে, মেইন ভার্বের আগে আমি বসালাম শুডের পরে অবশ্যই নটটা বসলো, প্লে ইন দ্য রেইন। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি প্রস্তাব না বুঝে অনুমতি চাওয়া বোঝায় তবে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি করব, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেইড বা টোল্ড বসাবো এবং লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসাবো। লেটের পরের অবজেক্টটিকে সাবজেক্টের রূপ দিতে হবে। বিষয়টি যখন আমি উদাহরণ দিব তখন তোমরা আরো ক্লিয়ার হবে। মেইন ভার্বের আগে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে। যেহেতু মাইট বি অ্যালাউডটা একটা বড় একটা অংশ আছে, কঠিন বানান আছে, যার কারণে তোমাদের জন্য উপদেশ থাকবে যে তোমরা এখানে শুধু মাইট শব্দটি ব্যবহার করবে। সেই ক্ষেত্রে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। চলো আমরা উদাহরণের দিকে একটু খেয়াল করি। শি সেড টু মি লেট হিম প্লে নাও। সেড টু এর বদলে আমাদের হয়ে গেল টোল্ড, মি রয়ে গেল, লিঙ্কার হিসেবে দ্যাট বসলো, লেট অ্যাজ ইউজুয়াল উঠে যাবে। তারপর হিম যেটা অবজেক্ট রূপে ছিল সেটা আমাদের এখন সাবজেক্ট হয়ে গেল, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে লেটের পরের অবজেক্টটিকে সাবজেক্টের রূপ দিতে হবে, আমি সেটা সাবজেক্টের রূপ দিলাম। তারপর আমাদের ব্যবহার করবো মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। মাইট বসানোটা সোজা, এই জন্য আমি মাইটই বসিয়েছি। যেহেতু মাইট মোডাল অক্সিলিয়ারি, তারপরে আমাদের প্রেজেন্ট ফর্ম বলবে ভার্বের বা বেস ফর্ম বলবে, তাই বসিয়েছি। এবং এর আগে আমি তোমাদের বলেছিলাম ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে দেন। এরপর যদি পরের উদাহরণটিতে আমি আসি, এখানে আছে শি সেইড লেট আস কাম ইন। শি এর জায়গায় রয়ে গেছে, যেহেতু সেইড টু নেই কাজে আমরা টোল্ড ব্যবহার করিনি, সেইডই রেখে দিয়েছি। তারপর লিঙ্কার বসেছে, লেট উঠে গেছে এবং এখানে আস যে অবজেক্ট রূপে ছিল সেটার আমি সাবজেক্টের রূপ দিয়েছি। যেহেতু আস বলতে সে শুধু নিজেকে বুঝায়নি, তার সাথে আরও হয়তো একাধিক বা তারও বেশি কাউকে বুঝিয়েছে, সেজন্য আমরা এখানে দে ব্যবহার করেছি। দে, তারপর আমাদের ব্যবহার করেছি মাইট, কাম থাকলে আমরা জানি গো হয়, সেই গোটা ব্যবহার করেছি, ইন হয়ে গেল। এছাড়া ডিরেক্ট স্পিচে যদি কুড দিয়ে কোনো ইন্টারোগেটিভ বাক্য থাকে তবে সেটিও ইম্পারেটিভের নিয়মে ইনডিরেক্ট করতে হবে। ইন্টারেস্টিং একটা বিষয়। এবং রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট বসাতে হবে। জিনিসটা যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে।
আই সেড টু প্রশান্ত, কুড ইউ লেন্ড মি ইয়োর পেন? আমি প্রশান্তকে বললাম, তুমি কি তোমার কলমটা দিবে? যদিও এটা পারতপক্ষে দেখতে গেলে একটি ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু আসলে আমি এখানে প্রশান্তকে একটা অনুরোধ করছি, যার জন্য এই বাক্যটি আর ইন্টারোগেটিভের স্ট্রাকচারে যাবে না। যখন আমরা এটা করব তখন ইম্পারেটিভের স্ট্রাকচার দিয়ে আমরা ইনডিরেক্ট করব, যার জন্য আমি সেড টু এর বদলে রিকোয়েস্ট দিয়েছি। আই রিকোয়েস্টেড প্রশান্ত। তারপর আমাদের টু, টু এর পরে মেইন যে ভার্বটা ছিল লেন্ড, লেন্ডের প্রেজেন্ট ফর্ম। মি বলতে আমি আমাকেই বুঝিয়েছি, যার জন্য মি এর কোনো পরিবর্তন হয়নি। ইয়োর বলতে প্রশান্তকে বুঝিয়েছি, হিজ পেন এই জন্য হয়ে গেছে, হিজ হয়ে গেছে, এবং পেন, পেন রয়ে গেছে। আশা করি ন্যারেশনের আজকের ইম্পারেটিভের অধ্যায়টা তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো। এরপর চেষ্টা করব তোমাদেরকে অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ এইগুলো ভালোভাবে বোঝানোর জন্য। এরই সাথে আমি আজকের ন্যারেশন পার্ট 3 শেষ করতে যাচ্ছি। এরপরের ভিডিওগুলোতে আমি একে একে চেষ্টা করব ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য। আবারও বলছি, যদি আমার আজকের এই ক্লাসে কোনো জায়গায় বোঝার যদি সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা টেক্সট করবে বা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।